রক কাটা, আপনারা কি রক কাটেন? আরেকটা প্রশ্ন, আমরা যদি রক কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন, কিভাবে? এটা তো অবাক করার বিষয়। আমরা তো দৌড় পালাই যাওয়ার কথা, যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা। কারণ কি, যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে, আপনারা না গিয়ে এখানে বসে আছেন। তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না, এখন একটা মানুষকে কি বলবে? ছাত্র শিবিরকে কি বলা যায়? ছাত্র শিবিরকে খুনি বলা যায় না, ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না, ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না, টেন্ডারবাজ বলা যায় না, দর্শক বলা যায় না। তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি। গত কয়েকদিন আগে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন। তো জুনিয়র কি করছেন, তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছেন, যেটা হয় কনফ্লিক্ট মোডে। তো আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলেন, জুনিয়ররা ঘিরে ঢোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন, এক ধরনের ধাক্কাধাক্কি করার চেষ্টা করলেন। তো ওনার হাতে এক ধরনের টেস্টার, ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল। তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন। তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাই এখানে একটু হালকা ওই যে একটু চিড়ে গেলে যেটা হয় আর কি, একটু দাগ বা লাল হয়ে গেছে। তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, খুবই অবাক করার বিষয়টা ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে। এরপরে বলা হয়েছে, সাংবাদিক প্রশ্ন হচ্ছে এটা কে করছে? বলছে আমার এক সিনিয়র করছে। তিনি কে? তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি সম্ভবত শিবির করেন। এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্ভাগ্য আমাদের জন্য। তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই, আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখবো, এজন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলে। আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই। যারা আমাদেরকে গুপ্ত বলে, যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট, তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন। এখন কেন বলে? বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন, আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই, তৈরি করে দিই, ডিজাইন করে দিই, তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না। ছাত্র দলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় এই ধরনের হত্যাকাণ্ডগুলো। কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে, এটা প্রেম ঘটিত নারী ঘটিত একটি বিষয়, অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে। তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে, কোনো যাচাই বাছাই ছাড়া, কোনো কথা ছাড়া অহেতুকভাবে বলে দেয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে। আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন, যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো, বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও। এই হলো বাংলাদেশের রাজনীতি। আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই। আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে, নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক। আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন? তো ওয়েলফেয়ারই তো রাজনীতি মূল কথা। আপনি পলিটিক্স তো করবেন হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আপনি ছাত্র রাজনীতি করবেন, ছাত্রদের কোনো কল্যাণ করবেন না, তাহলে এটা কিসের রাজনীতি? রাজনীতি কি শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য, চাঁদাবাজি করার জন্য, আমি টেন্ডারবাজি করবো এটার জন্য রাজনীতি? রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন। সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন। আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে, প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন, যার হকদার তার কাছে তুলে দেন। আপনার অ্যালামনাই থেকে সেখান থেকে কালেক্ট করেন। কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই, কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলিয়ে নিয়ে তো কাউকে দেই নাই। যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে, আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি।
এজন্য যারা আমাদেরকে গুপ্ত বলে, আমরা মুস্কি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নাই। আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি? আমাদের কিছু লিমিটেশন আছে, ফান্ড আছে, তবে যেমন প্রয়োজন হচ্ছে 100 জনের, আমরা হয়তো 100 জনকে দিতে পারি না, সেখানে হয়তো 5 জন বা সর্বোচ্চ 10 জনকে দিতে পারি। এটা আমাদের লিমিটেশন, আমরা স্বীকার করে নিচ্ছি। বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে, সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ানো। এখানে খুবই দুঃখজনক একটা বিষয় হলো, উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায়, বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে। আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড, একটা প্রসেস ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিপি পেয়ে যাবেন। এখানে আপনি কি শিখছেন, কি গবেষণা করছেন, এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না। যেটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামী তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে। তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায়, তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায়, তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না। এজন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো ভালো সার্টিফিকেট, বাট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না। তো আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার এই গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে, এবং আমরাও এই জায়গা থেকে আরো কিভাবে প্রমোট করা যায়, অ্যালামনাইদের কিভাবে কানেক্ট করা যায়, অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায়, আমরা তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কি ভূমিকা রাখছে? আমরা কিছুদিন আগে 30 দফা দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য। আমাদের এখানেও দুর্ভাগ্য, দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো, অথচ কমপ্লিট কোন শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারিনি। সেই কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রস্তাবনা দিয়েছিলেন, এরপরে মাঝখানে আরো অনেকগুলো কমিশন হয়েছিল, অনেক সংস্কার কমিশন হয়েছে, কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস, যে ইতিহাস, এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয় বলা হয়েছে। এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া, যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই, সুযোগের স্কোপটা খুবই লিমিটেড, এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি। এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি। এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন, সেখানে 30 দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাব ইনশাআল্লাহ।